ভারতের ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে এটা আমরা মোটামুটি নিশ্চিত। তবে কয়েকটা বিষয় আমাদের এখন খুব জরুরিভাবে জানা উচিত। যারা এই মুহূর্তে ভারতের ট্যুরিস্ট ভিসা প্রত্যাশী, তাদের এই বিষয়ে আগাম যদি প্রস্তুতিটা না থাকে, তাহলে দেখা যাচ্ছে যে ভারতের ট্যুরিস্ট ভিসা চালু হওয়ার পরে তারা হয়তোবা এক ধরনের বিপদে পড়ে যাবে। সো বন্ধুরা, আজকের ভিডিওতে জানাবো যে ভারতের ট্যুরিস্ট ভিসায় কি কি পরিবর্তন আসতে যাচ্ছে এবং সেই পরিবর্তনগুলো কি কি। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা ডিটেলসটা ক্লিয়ার হতে পারবেন। তো আমরা জানি যে বিগত 1.5 বছর যাবত কিন্তু ভারতের ট্যুরিস্ট ভিসা একেবারে বন্ধ। তো এই ট্যুরিস্ট ভিসা চালু হওয়ার একটা ডামাডোল বাজছে। আজ নয়তো কাল বা নির্দিষ্ট কোনো সময় এখনো আমরা পাওয়া যায়নি, তবে আমরা ধারণা করছি খুব দ্রুত ইভেন চলতি মার্চ মাসেই হয়তো স্লট চলে আসতে পারে এবং ঈদের পরে হয়তো দু একটা আইভ্যাট খুলতে পারে এবং এইভাবে প্রতি মাসেই কিছু কিছু করে আইভ্যাট খুলবে এবং ধীরে ধীরে ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হবে। তো ট্যুরিস্ট ভিসা যদি চালু হয় তাহলে কি ধরনের পরিবর্তন আসবে? মোট 4 ধরনের পরিবর্তন আসবে। কি কি পরিবর্তন এই ভিসা আবেদনের ক্ষেত্রে সেটা আপনাদেরকে বলবো। প্রথম কথা হচ্ছে, ইতিপূর্বে যখন আমরা ট্যুরিস্ট ভিসা করেছি তখন কিন্তু সাধারণত 15 থেকে 20,000 টাকা ব্যাংক ব্যালেন্স দেখালেই সেটা ছিল আমাদের জন্য এনাফ। অনেক সময় 6 মাসের ট্রানজাকশনের বদলে আমরা কিন্তু 3 মাসের ট্রানজাকশন দেখিয়েছি, গ্র্যান্ট করেছে। আবার 2 মাসের ট্রানজাকশনও গ্র্যান্ট কোনো কোনো ক্ষেত্রে করে ফেলেছে ইন্ডিয়ান হাই কমিশন। ইভেন এমনও ঘটনা ঘটেছে যে হয়তো একজনের ব্যাংক অ্যাকাউন্ট আছে, 2-4 বছর আগে ট্রানজাকশন করেছে, আর কোনো ট্রানজাকশন নাই, হঠাৎ করে সে 20,000 টাকা বা 25,000 টাকা রেখে একটা ট্রানজাকশন দেখিয়ে স্টেটমেন্ট এনেছে, তার ভিসা গ্র্যান্ট হয়ে গেছে। তবে এই ধরনের সুযোগ এবার আপনি আর পাবেন না। ইভেন আপনার এই 20-25,000 টাকা ব্যাংক ব্যালেন্স দিয়ে আপনি আর পার পাবেন না। কেন পাবেন না? এর পিছনে কিন্তু যুক্তি আছে। হয়তো আমরা নেগেটিভ কথা অনেক বলতে পারি, বাট বিষয়টা পজিটিভ ভাবে দেখতে হবে। বাংলাদেশেরই কিছু অসাধু মানুষের কারণে এই পরিস্থিতিটা, মানে ভারত সরকারকে এই উদ্যোগটা গ্রহণ করতে বাধ্য হতে হচ্ছে। এটা উদ্যোগ বলেন বা একটা সিদ্ধান্ত বলেন, যাই বলেন না কেন। কি কারণে? বাংলাদেশ থেকে প্রতি বছর কিন্তু বহু মানুষ ভারতে যাচ্ছে। ভারতে যাওয়ার পরে কিছু নির্দিষ্ট মানুষ আছে, এদের কোনো নির্দিষ্ট ধর্ম নেই, কিন্তু এদের টার্গেট হচ্ছে সে দেশে গিয়ে সেটেল হওয়া। তো এই ধরনের মানুষের জন্য কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট একটা নির্দিষ্ট ভাবে প্রবলেমে পড়ছে, বিপদে পড়ছে এবং তারা ন্যাশনাল সামারি করে দেখছে তাদের দেশের জনগণের হক বাইরের দেশের মানুষ এসে নিয়ে যাচ্ছে। এটা সত্যি খুব খারাপ। সো তারা আপনাকে শুরু থেকে একদম বাজিয়ে দেখতে চায় যে আপনার আসলে আর্থিক অবস্থাটা কেমন এবং আপনি ভারতে সত্যি গিয়ে আবার ফিরে আসবেন কিনা বা আসার সামর্থ্য আছে কিনা, এই বিষয়টা একদম ডিটেলস তারা পুঙ্খানুপুঙ্খানুরূপে দেখতে চায়। আসলে আপনার ওয়েলথ কেমন। সেক্ষেত্রে আমরা এটা বলতে পারি, যদি আপনার ব্যাংক স্টেটমেন্টে 2-4 লাখ টাকা দেখাতে পারেন, তাহলে এই 4টা প্রসেসের একটা প্রসেস আপনার ওকে, অর্থাৎ আপনার 1 নাম্বার প্রসেস ডান। দ্বিতীয় প্রসেসটা কি? দ্বিতীয় প্রসেসটা হচ্ছে আপনার ভারত ভ্রমণের জন্য, অর্থাৎ ভারতের ট্যুরিস্ট ভিসা পাওয়ার জন্য আপনাকে একটা ট্যুর প্ল্যান দিতে হবে। খুব মানে মুশকিলের কথা মনে হচ্ছে অনেকের কাছে, কিন্তু একটা কথা মনে রাখবেন, পৃথিবীর যে কোনো দেশে যাওয়ার জন্য কিন্তু সেই দেশের এম্বাসি বা হাই কমিশনে কিন্তু ট্যুর প্ল্যান দিতে হয় ভিসা আবেদনের ক্ষেত্রে। সো ট্যুর প্ল্যান বা আইটেনারি এমন কিছুই না আপনি ভারতে কতদিন থাকবেন, কোন জায়গায় যাবেন, কি করবেন, ঠিক আছে, কত তারিখে কোথায় থাকবেন না থাকবেন, একটা চার্ট আর কি, বা একটা রুট প্ল্যান, এটা কিন্তু আপনাকে সাবমিট করতে হবে এবং আপনাকে কিন্তু রিটার্ন এয়ার টিকিট শো করতে হবে। তবে এটা কিন্তু আপনাকে ভিসা আবেদনের সময় নয়, এটা যখন আপনার ইমিগ্রেশন হবে, ইমিগ্রেশনে এটা আপনাকে শো করতে হবে যে আপনি ভারতে যাচ্ছেন, আপনি বিমান থেকে নামছেন, এখন আবার আপনার রিটার্ন টিকিটটা আপনার রেডি আছে, আপনি কত তারিখে যাবেন। এখন আপনার কথা হতে পারে যে ভাই আমি তো স্থল বর্ডার দিয়ে যাব, তো স্থল বর্ডার দিয়ে গেলে কিভাবে আপনি রিটার্ন এয়ার টিকিট দেখাবেন? দেখেন ভাই, এই সমস্ত ক্ষেত্রেও কিন্তু সমাধান আছে। সাপোজ আপনি বাসে করে গেলেন, বাসে করে মনে করেন শ্যামলী বাসে করে আপনি কলকাতা গেলেন, কলকাতা থেকে আপনি দিল্লি ঘুরলেন, আবার হয়তো শ্যামলী বাসে করে ফিরবেন, আপনি কত তারিখে ফিরবেন সেই শ্যামলী বাসের টিকিটটা দেখাতে হবে। এমন যদি হয় যে আপনি ডিরেক্ট কোনো বাসে যাচ্ছেন না, তবে আপনি লোকালি যাচ্ছেন, সেক্ষেত্রে আপনার একটা প্রমাণ দেখাতে হবে। সাপোজ আপনাকে আমি বলি, আপনি ঢাকা থেকে যাচ্ছেন বেনাপোল এক্সপ্রেস ধরে, বেনাপোল পর্যন্ত গেলেন, তারপরে
আপনি সেখান থেকে অটো করে চলে গেলেন হচ্ছে পোর্ট পর্যন্ত, তারপর সেখান থেকে আপনি একটা মানে ভারতীয় অটো ধরে চলে গেলেন বেনাপোল বলছি, বনগাঁ রেলওয়ে স্টেশন। বনগাঁ রেলওয়ে স্টেশন থেকে 20 টাকা টিকিট কেটে শিয়ালদা চলে গেলেন। তো এটা হচ্ছে আপনার যাওয়ার প্ল্যান, বাট আপনার আসার প্ল্যানটা কি করবেন? মনে করেন আজকে মাসের 10 তারিখ, আপনি আগামী মাসের 10 তারিখে ব্যাক করবেন, তাহলে আগামী মাসের 10 তারিখে আবার বেনাপোল থেকে যে আপনি ঢাকা আসতেছেন এই ট্রেনের টিকিটটা আপনাকে শো করতে হবে, যে এই যে দেখেন যে এটা হচ্ছে আপনার ট্রেনের টিকিট। ইভেন মনে করেন যে আপনি চেন্নাই যাবেন, চেন্নাই যা অবশ্যই আপনি 7 তারিখ বা 8 তারিখ সেখান থেকে ব্যাক করবেন, তাহলে সে অগ্রিম ট্রেনের টিকিটটা আপনাকে দেখাতে হবে। এক কথায় আপনাকে বোঝাতে হবে যে আপনি এই দিনের মধ্যে ফেরত আসছেন, আপনার ফিরতে কোনো বাধা নাই। সো এটা হচ্ছে সেকেন্ড পার্ট, এটা আপনাকে বাধ্যতামূলক ভাবে পালন করতেই হবে। আরেকটা বিষয় মানে যেটা ভিসার জন্য খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এনওসি। এনওসিটা কি? যে এনওসি হচ্ছে নো অবজেকশন সার্টিফিকেট, অর্থাৎ আপনি যেখানে জব করতেছেন বা আপনি চাকরি করতেছেন সেখানকার একটা এনওসি দিতে হয়, এবং আপনি যেখানে জব করতেছেন সেখানকার একটা আইডি কার্ড দিতে হয়। এখন সেটার একটা প্রুফমেন্ট আপনাকে করতে হয় না, প্রুফ তারাই নিয়ে নেবে। আপনি যদি এনওসি জমা দেন সত্যি আপনি সেইখানে চাকরি করেন কিনা সেটা কিন্তু তারা জাজমেন্ট করে দেখবে। আপনার যদি ট্রেড লাইসেন্স দেন, দেখা যাচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে ট্রেড লাইসেন্স এবং এনওসি এই দুইটা জিনিস মানুষজন ভুয়া দেয়। ট্রেড লাইসেন্স একটা কম্পিউটারে বসে তৈরি করে নেয়, এনওসি একটা কম্পিউটারে বসে তৈরি করে নেয়। তবে এই ধরনের সুযোগ একেবারে বন্ধ হয়ে যাচ্ছে, কারণ ভারত এই মুহূর্তে ভিসা দিতে বাংলাদেশিদেরকে তারা যে সমস্ত সংখ্যাগুলো বোধ করছে সেই সংখ্যা থেকে তারা বেরিয়ে এসেই কিন্তু আপনাকে ভিসা দিবে, এর বাইরে ভিসা দিবে না। সুতরাং এনওসি আপনার অ্যাকচুয়াল হতে হবে। আর যদি অ্যাকচুয়াল এনওসি হয় তাহলে এটা নিশ্চিত যে আপনি ভারতে গিয়ে থাকবেন না, আপনি ফেরত আসবেন। আপনার ট্রেড লাইসেন্স যদি অ্যাকচুয়াল হয় তাহলে আপনার ফিরে আসার সম্ভাবনা আছে, অর্থাৎ আপনি সে দেশে থেকে যাবেন না, এইটা মোটামুটি ভাবে নিশ্চিত। এখন এর পরেও মানে 4 নাম্বার পজিশনটা কি, এরপরেও যদি মনে হয় আপনাকে সন্দেহ লাগতেছে, তাহলে সেই ক্ষেত্রে ইন্ডিয়ান হাই কমিশন বা সাব হাই কমিশন আপনাকে ভিসার জন্য একটা ভাইভা নিতে পারে, একটা ইন্টারভিউর জন্য আপনাকে ডাকাতে পারে, এবং সেখানে তারা হয়তো বা তাদের মনের ভিতরে যে সুপ্ত প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো আপনাকে করতে পারে, যে আপনি কেন যেতে চাচ্ছেন, কি কারণে যেতে চাচ্ছেন। ইভেন সেই সমস্ত ক্ষেত্রে কিছু প্রুফমেন্ট আপনাকে দিলেও দিতে হতে পারে, যেমন আপনার জমির দলিল, বা আপনি যে আসলে আপনার ওয়েলথ আছে এই দেশে, আপনি যে ভারতে গিয়ে থেকে যাবেন না, ভারত থেকে যে ফিরে আসবেন, আপনার যে একটা পিছু টান আছে, আপনাকে ডিটেলস আপনাকে দেখাতে হবে, বোঝাতে হবে, এরপরে আপনাকে ইন্ডিয়া ভিসা দিবে। এখন আমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে, ইন্ডিয়া কি এমন রাষ্ট্র যে এত কিছু আমাদেরকে দেখাতে হবে? ভাই, রাষ্ট্রটা তাদের, তাদের দেশের নিরাপত্তার ব্যবস্থাটাও তাদের। তারা যদি মনে করে যে এই সমস্ত তথ্যগুলো দিলেই একজন মানুষকে নিরাপদ মানে তারা নিরাপদ মনে করবে তাদের দেশে প্রবেশের জন্য বা এন্টারের জন্য, তাহলে সেটা আমাদেরকে মেনে যেতে হবে, এর বাইরে কোনো কথা বলাটা আমাদের মানায় না। যাই হোক, আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।